তোমাদের আজকের ক্লাসে যে বিষয়টি আমি তোমাদের সঙ্গে আলোচনা করছি যে ইটালিতে ফ্যাসিবাদের উত্থান। ইতিমধ্যে তোমরা এই অংশ পড়ে ফেলেছ, পড়া হয়ে গেছে। আমি আগের দিনই বলেছিলাম সিলেবাস যেহেতু শেষ পর্যায়ে বা শেষ হয়ে গেছে, কাজেই পুরনো কিছু পড়ার অংশ যেগুলো আমরা রিভিশন হিসেবে আমরা পুনরায় পড়ব। আমার প্রথম আলোচ্য বিষয়ের টপিক হলো বা শিরোনাম হলো ইটালিতে ফ্যাসিবাদের উত্থান। তোমরা জানো প্রথম বিশ্বযুদ্ধের অব্যবহিত পর, অর্থাৎ প্রথম বিশ্বযুদ্ধের পরবর্তীকালে এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে ইটালি এবং জার্মানি দুটি শক্তিশালী রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে। এই শক্তিশালী রাষ্ট্র হিসাবে আত্মবিকাশের এবং সেই শক্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে জার্মানিতে হিটলারের যেমন অবদান ছিল, তেমনি ইটালিতে আমরা অবশ্যই মুসোলিনি, বেনিটো মুসোলিনি। আমরা আজকে ইটালিতে ফ্যাসিবাদ এবং বেনিটো মুসোলিনি বা মুসোলিনির কী ভূমিকা ছিল সেটা আমরা একটু দেখব। তাহলে প্রশ্নটা হলো ইটালিতে ফ্যাসিবাদের উত্থানের কারণ বা কোন পরিস্থিতিতে ইটালিতে ফ্যাসিবাদের উত্থান ঘটে, এই হলো আমাদের আজকের আলোচ্য বিষয়। এই প্রশ্নের আলোচনা প্রসঙ্গে ভূমিকায় আমরা যেটা বলবো যে প্রথম বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ে ইটালি সহ ইউরোপের বিভিন্ন দেশে শ্রমিক ও কৃষক আন্দোলন শুরু হয়। এই শ্রমিক এবং কৃষক আন্দোলন শুরু হওয়ার পেছনে সবথেকে গুরুত্বপূর্ণ কারণ যেটা ছিল, ইটালির সর্বক্ষেত্রে অর্থনৈতিক ও সামাজিক সংকট, বেকারত্ব এবং হতাশা। এই হতাশার ফলে ইটালিবাসীর মনে এক অবসাদ নেমে আসে এবং ইটালিবাসীর জীবনে এই সংকট মোচনের জন্য হাল ধরেন বেনিটো মুসোলিনি বা বেনিটো মুসোলিনি। এবং এই মুসোলিনির নেতৃত্বে ফ্যাসিস্ট দল ইতালির রাষ্ট্র ক্ষমতা দখল করে। এই ফ্যাসিস্ট দলের মতবাদই ফ্যাসিবাদ নামে পরিচিত। তাহলে আমরা একটা নতুন কনসেপ্ট পেলাম, ফ্যাসিবাদ। আমরা সমাজতান্ত্রিক বা সমাজতন্ত্র পেয়েছি, রাজতন্ত্র পেয়েছি, প্রজাতন্ত্র পেয়েছি। বিশ্ব ইতিহাসে রাজনৈতিক ক্ষেত্রে নতুন মতবাদের উত্থান হলো, যাকে ফ্যাসিবাদ নামে আমরা চিনি। তাহলে আমরা দেখি নেই কোন পরিস্থিতিতে ফ্যাসিবাদের উত্থান হলো। প্রথমেই বলবো ভার্সাই সন্ধি। দেখো ভার্সাই সন্ধিটা আবার চলে এলো, কারণ প্রথম বিশ্বযুদ্ধের পর 1919 খ্রিস্টাব্দে স্বাক্ষরিত ভার্সাই সন্ধি, সে ভার্সাই সন্ধি কিন্তু প্রথম বিশ্বযুদ্ধের পরবর্তীকালের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। সে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ঘটনা বলো, জার্মানির উত্থান বলো, বা দ্বিতীয় বিশ্বযুদ্ধের চরম পরিণতি বলো। তাহলে ফ্যাসিবাদের উত্থানের ক্ষেত্রে ভার্সাই সন্ধির দায়িত্বটা কি ছিল? আমরা জানি যে প্রথম বিশ্বযুদ্ধে ইটালি বিজয়ী পক্ষের সদস্য হলেও যুদ্ধে ইটালির প্রচুর জীবনহানি এবং অর্থ ক্ষতিগ্রস্ত হয় এবং ইটালি প্রায় 6 লক্ষ সেনা মারা যায় এবং আহত হয়েছিল 20 লক্ষ বা তারও বেশি। এবং এই যুদ্ধে ইটালির মোট খরচের পরিমাণ দাঁড়ায় আনুমানিক 12,000 কোটি ডলার। এছাড়া আরও যে পরিমাণ সম্পত্তি নষ্ট হয় তাও 300 কোটি ডলারের কাছাকাছি। এই সব কিছুর বিনিময়ে ইটালিকে ভার্সাই চুক্তিতে বা ভার্সাই সন্ধির দ্বারা
তার প্রাপ্য থেকে সম্পূর্ণরূপে বঞ্চিত করা হয়েছিল এবং আফ্রিকায় অবস্থিত জার্মান উপনিবেশগুলি ইটালিকে দেয়া হয়নি। উল্টে ইটালিকে আলবেনিয়া থেকে সেনা প্রত্যাহার করে নিয়ে আলবেনিয়াকে স্বাধীনতা প্রদানে বাধ্য করা হয়, যার ফলশ্রুতি হিসেবে ইটালিবাসীর মনে চরম হতাশা এবং বিদ্বেষ জন্মায় এবং তারা শাসক সরকারের প্রতি সন্দিগ্ধ হয়ে ওঠে। এরপর আমরা দেখব শোচনীয় আর্থিক অবস্থা, অর্থাৎ ইটালির শোচনীয় আর্থিক অবস্থা। প্রথম বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পর ইটালি শোচনীয় আর্থিক দুর্দশার মুখোমুখি হয়। দেশব্যাপী মুদ্রাস্ফীতি, নিত্য ব্যবহার্য পণ্য সামগ্রীর আকাশ ছোঁয়া দাম, পাশাপাশি বেকারত্ব চরম আকার ধারণ করে। এর ফলে ইটালির শিল্প সমৃদ্ধ উত্তরাঞ্চল শিল্প কারখানায় শুরু হয় ধর্মঘট। ফলে ইটালিবাসীর মনে চরম ক্ষোভ ও হতাশা যেমন তৈরি হয় এবং সেই ক্ষোভ এবং হতাশার ফলেই শাসক বর্গের প্রতি ওদের একটা চরম বিতৃষ্ণা জন্মায়, যা পরিস্থিতিকে আরো জটিল করে তোলে। এরপরে যে পয়েন্ট সেটা হলো ফ্যাসিবাদের উত্থানে বিরোধী দলগুলির কি ভূমিকা ছিল। আমরা জানি যে ইতালি প্রথম বিশ্বযুদ্ধে যোগদান করলে সেখানকার ক্যাথলিক সমাজতান্ত্রিক দল বিরোধী দলগুলির বিরোধিতা করে, কিন্তু তাদের মতকে অগ্রাহ্য করে যুদ্ধে যোগদান করে ইতালির প্রচুর আর্থিক এবং মানবিক ক্ষয়ক্ষতি হওয়ায় বিরোধী দলগুলি শাসক উদারপন্থী দলকে ইতালিবাসী দোষী সাব্যস্ত করে এবং তাদের এই ভূমিকা, অর্থাৎ তৎকালীন ইতালির শাসকবর্গের এই ভূমিকায় ইটালিবাসী কিন্তু নতুন করে বাঁচার পথ খোঁজার চেষ্টা করে। এরপরে কি হলো না, সরকারি আর্থিক বা সরকারি অক্ষমতা। শাসক গণতন্ত্রী দল ইতালিবাসীর কাছে অপরাধী রূপে চিহ্নিত হয়। তাহলে আমাদের প্রশ্ন আসতে পারে, আমরা ভাবতেই পারি যে বিষয়টা পরিষ্কার হওয়া দরকার আমাদের, যে ফ্যাসিবাদের উত্থানের পূর্বে ইটালিতে যে শাসন ব্যবস্থা প্রচলিত ছিল সে শাসন ব্যবস্থার প্রকৃতি কি ছিল। অর্থাৎ ফ্যাসিবাদের উত্থানে যে প্রজাতান্ত্রিক শাসক বা প্রজাতান্ত্রিক সরকার ইটালিতে শাসন করছিল, তাদের শাসন ব্যবস্থা, বৈদেশিক নীতি, অভ্যন্তরীণ পলিসি সমস্ত ক্ষেত্রে ইটালির জনগণ কিন্তু বীতশ্রদ্ধ হয়ে উঠল এবং যার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য ফ্যাসিবাদের মতো একটা নতুন উদ্ভাবনী, নতুন কোনো বিষয়ের প্রতি ইটালিবাসীর আগ্রহী হয়ে ওঠে, যার পরিণতি ইটালিতে মুসোলিনি এবং তার নেতৃত্বে ফ্যাসিবাদের উত্থানের পথকে সুগম করে দিয়েছিল। যার ফলে সরকারি অক্ষমতাও কিন্তু ফ্যাসিবাদের উত্থানের অন্যতম একটি কারণ। আমরা ফ্যাসিবাদের উত্থানের যে কারণগুলো বললাম এবং আরও যেগুলো আছে আমি এই অংশে বলবো, যে সাম্যবাদী ভিত্তি বা সাম্যবাদের প্রতি ভীতি, কারণ সাম্যবাদ এবং ফ্যাসিবাদ সম্পূর্ণ বিরোধী ভাবনা। শাসক গণতন্ত্রী দল ইটালিবাসীর কাছে ছিল একটি অপরাধী হিসেবে ইটালিবাসী মনে করত। বিভিন্ন দলগুলি তাদের মধ্যেকার নিজস্ব সংঘাত, গণতান্ত্রিক শক্তি প্রতিষ্ঠা, স্বচ্ছ প্রশাসনিক ব্যবস্থা প্রচলন ইত্যাদিতে ব্যর্থ হওয়ায় শাসক গোষ্ঠী জনমানসে দ্রুত জনপ্রিয়তা হারাতে শুরু করে। ঘন ঘন মন্ত্রিসভার পরিবর্তন ঘটিয়েও শাসক গণতন্ত্রী দল ইটালিবাসীর মন জয় করতে কিন্তু ব্যর্থ হয়। এই ব্যর্থতাই ইটালিতে
ফ্যাসিবাদ উত্থানের পথকে আরও সুদৃঢ় করে তুলেছিল। এবং এই যে সাম্যবাদ ভিত্তি যে সমাজতান্ত্রিক দল, ইতালির আভ্যন্তরীণ সংকটকালে সমাজতান্ত্রিক দল দ্রুত জনপ্রিয়তা লাভ করতে থাকে এবং 1919 খ্রিস্টাব্দের নির্বাচনে এই দল পার্লামেন্টে 165টি আসন লাভ করে। রাশিয়ায় রুশ বিপ্লবের পর প্রতিষ্ঠিত সাম্যবাদী সরকারকে অনুসরণ করে ইটালিতে সমাজতান্ত্রিক দল মানুষের হৃদয় জয় করতে থাকে। ওই দলের নেতৃত্বে কৃষকরা খাজনা দেয়া বন্ধ করে, শ্রমিকেরা কলকারখানা দখল করে নেয়, কিছু অনভিজ্ঞ ও আর্থিক সংগতিহীন শ্রমিক কৃষকগণ কলকারখানা ও কৃষিক্ষেত্র পরিচালনায় ব্যর্থ হয়, যার ফলে সমাজতন্ত্রী দলের শাসন ব্যবস্থার যে উদ্যোগ ইটালিতে, সেই উদ্যোগটাও কিন্তু ব্যর্থতায় পর্যবসিত হয়, যার পরিণতি হিসাবে ইটালিবাসী আরও অনেক বেশি হতাশাগ্রস্ত হয়ে পড়ে। ঠিক এই পরিস্থিতিতেই ইটালিতে একনায়কতান্ত্রিক প্রবণতা কাজ করতে শুরু করে। নেক্সট পয়েন্ট, একনায়কতান্ত্রিক প্রবণতা কি না, সমাজতান্ত্রিক দলের ব্যর্থতার ফলে সমাজতান্ত্রিক শিবিরে ভাঙন দেখা দেয়। হতাশ ইটালিবাসী স্থায়ী শাসন ব্যবস্থা কামনা করলে একনায়কতান্ত্রিক ভাবধারার উদ্ভব ঘটে। ইটালিবাসী বিশ্বাস করতে শুরু করে যে একমাত্র একনায়কতান্ত্রিক সরকার ইটালির যাবতীয় সমস্যার সমাধান করতে পারবে। এবং ঠিক এই মানসিকতা থেকেই, ইটালিবাসীর এই মানসিক অবস্থা থেকেই এবং এই মানসিক অবস্থাকে সদ্ব্যবহার করেই মুসোলিনির নেতৃত্বে ইটালিতে ফ্যাসিবাদের উত্থান ঘটে। তাহলে ফ্যাসিবাদের আগমন ঘটে গেল ইটালির ইতিহাসে। এবার আমরা দেখে নিই ফ্যাসিস্ট দল যেটা তৈরি হলো, ফ্যাসিবাদের সংগঠন বা সাংগঠনিক ভিত্তি বা দলটা কীভাবে তৈরি হলো। আমরা জানি বেনিটো মুসোলিনি 1919 খ্রিস্টাব্দের সম্ভবত মার্চ মাস, 23শে মার্চ 118 জন কর্মচ্যুত সৈনিক দেশপ্রেমিকদের নিয়ে বিধানসভায় অনুষ্ঠিত এক সমাবেশে ফ্যাসিস্ট দল গঠনের কথা ঘোষণা করে। মিলানের ফ্যাসিও নামক সংঘের অনুকরণে তিনি এই দল গঠন করেন। ল্যাটিন শব্দ ফ্যাসিস্ট থেকে ফ্যাসিস্ট শব্দটির উৎপত্তি। প্রাচীন রোমের রাজশক্তির প্রতীক ফ্যাসিস বা দড়ি বাঁধা কাঠের দণ্ড ছিল এর অর্থ ছিল শক্তি। ফ্যাসিস্ট রাষ্ট্র গঠনের কি সিদ্ধান্ত নেওয়া হলো না, মুসোলিনি আহ্বানে সাড়া দিয়ে তৎকালীন একজন বিখ্যাত কবি দ্য অ্যানোন্সিওর কার্লো কোর্তা বা ফ্যাসিস্ট দলে যোগ দিলে এই দল সবচেয়ে শক্তিশালী হিসেবে বা শক্তিশালী দল হিসেবে আত্মপ্রতিষ্ঠা করে। মুসোলিনি তার কালো কোর্তা বাহিনীকে রোমের অভিমুখে অভিযানের নির্দেশ দেন এবং ইটালির রাজা তৃতীয় ভিক্টর ইমানুয়েল বাধ্য হয়ে মুসোলিনিকে মন্ত্রিসভা গঠনের জন্য আহ্বান জানান এবং মুসোলিনি প্রধানমন্ত্রীর পদে অধিষ্ঠিত হন এবং রোমের ফাক্টা মন্ত্রিসভার পরিবর্তে প্রতিষ্ঠিত হয় ইটালিতে মুসোলিনির নেতৃত্বে ফ্যাসিস্ট সরকার, যা দেখব আমরা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ফ্যাসিস্ট ইটালি একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল এবং রোম, বার্লিন, টোকিও যে অক্ষশক্তির কথা তোমরা দ্বিতীয় বিশ্বযুদ্ধে পড়েছ, তার অন্যতম শক্তি এবং অন্যতম সদস্য ছিলেন ইটালি। এই হলো আমাদের ইটালিতে ফ্যাসিবাদের উত্থানের ইতিহাস। তোমাদের পরীক্ষার পরিপ্রেক্ষিতে আমি কয়েকটি ছোট প্রশ্ন, অর্থাৎ যে প্রশ্নগুলো 4-এর দাগে থাকে, 6টা প্রশ্ন অ্যান্সার করতে হয়, 4-4-24, সেই অংশের প্রশ্ন নিয়ে তোমাদের একটু আলোচনা করছি।
এই আলোচনার প্রথমেই যে গুরুত্বপূর্ণ বিষয়টা আমি তোমাদের কাছে বলতে যাচ্ছি যে যেহেতু আমরা ইউরোপের ইতিহাস শুধু নয়, বিশ্ব ইতিহাসের একটা অন্যতম গুরুত্বপূর্ণ জায়গায় আমরা অবস্থান করছি, কাজে এই তথ্যগুলো যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সংগঠনের পশ্চাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল সেগুলো আমাদের একটু জেনে রাখা দরকার। তোমরা রুশ বিপ্লব পড়তে গিয়ে বা রাশিয়ার বিপ্লব পড়তে গিয়ে তোমরা ব্লাডি সানডে বা রক্তাক্ত রবিবার বলে একটা কথা তোমরা পেয়েছ, তাই তো? তাহলে আমরা যদি প্রশ্ন করি যে রাশিয়ার ইতিহাসে রক্তাক্ত রবিবার এই ঘটনাটাই কি, নিশ্চয়ই বলতে পারবে। তবুও আমি আমার মতো করে একবার তোমাদের বলার চেষ্টা করছি, রাশিয়ার ইতিহাসে রক্তাক্ত রবিবার বলতে কি বোঝায়। এটা যদি পরীক্ষায় আসে তাহলে ছোট প্রশ্ন হিসেবে আসবে 4 নম্বরের। এর উত্তর আমরা বলবো, আমরা জানি 1905 খ্রিস্টাব্দের 22শে জানুয়ারি রবিবার ফাদার জ্ঞাপন নামক একজন পুরোহিতের নেতৃত্বে প্রায় 6,000 ধর্মঘটি শ্রমিক তাদের দাবিপত্র পেশ করার জন্য যার দ্বিতীয় নিকোলাসের উইন্টার প্যালেস অভিমুখে অগ্রসর হয়। এই অবস্থায় জারের সৈন্যবাহিনী হঠাৎ করে এই শোভাযাত্রার উপর গুলিবর্ষণ করে এবং এই গুলিবর্ষণের পরিণতি হিসেবে প্রায় 1,000-এরও বেশি শ্রমিক সেখানে নিহত হন। এই হত্যাকাণ্ডটাকে রবিবার হত্যাকাণ্ড বা রক্তাক্ত রবিবার নামে অভিহিত করা হয়, যেহেতু ঘটনাটি রবিবারে ঘটেছিল। এই হলো রক্তাক্ত রবিবার বা ব্লাডি সানডে। রাশিয়ার ইতিহাসে আরেকটি কথা আমরা পড়েছি, NEP, নিউ ইকোনমিক পলিসি। NEP কাকে বলে? NEP কথাটার একটা সংক্ষিপ্ত কথা, ওটা তার পুরো নাম হলো নতুন অর্থনৈতিক নীতি বা NEP, নিউ ইকোনমিক পলিসি। এই নীতিতে লেনিন বলেন, রাশিয়ার কমিউনিস্ট সরকারের পূর্ববর্তী নীতি উৎপাদনের সমস্ত উপাদান অর্থাৎ উৎপাদন বন্টনের উপর সরকারি নিয়ন্ত্রণ ও সমগ্র কলকারখানা ও ভূসম্পত্তি জাতীয়করণের পরিবর্তে কিছু কিছু ব্যক্তি মালিকানায় উৎপাদন বন্টনকে স্বীকার করে নিয়েছিলেন। কাকে বলা হচ্ছে যে এই নীতি অনুসারে কি বলা হচ্ছে যে রাশিয়ান তৎকালীন সরকার উৎপাদনের যে বন্টন ব্যবস্থা তার উপরে সরকারের নিয়ন্ত্রণ হ্রাস করে কিছুটা ব্যক্তি মালিকানায় রেখে বাকিটা ভূসম্পত্তি কিছু ব্যক্তি মালিকানা বন্টনকে স্বীকার যেমন করে, পাশাপাশি যে কলকারখানা এবং উৎপাদন ব্যবস্থা সেটার উপরে সরকারের নিয়ন্ত্রণ কিছুটা হ্রাস করা হয়। এই হলো NEP বা নতুন অর্থনৈতিক পলিসি। এবারে যদি আমি তোমাদের প্রশ্ন করি যে 1929 খ্রিস্টাব্দের অর্থনৈতিক মহামন্দা কি এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ সংগঠন পশ্চাতে এই অর্থনৈতিক মহামন্দাও কিন্তু একটি অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। তাহলে অর্থনৈতিক মহামন্দা কাকে বলবো না, 1929 খ্রিস্টাব্দের অক্টোবর মাসে আমেরিকার নিউ ইয়র্ক শহরে ওয়াল স্ট্রিটের শেয়ার বাজারে হঠাৎ ধস নামে এবং 6 মাসের মধ্যে মার্কিন ব্যাংক ও শেয়ার বাজারে বিনিয়োগকারীরা প্রায় $40,000 মিলিয়ন ক্ষতির সম্মুখীন হয়। আমেরিকার অর্থনীতিতে চূড়ান্ত মহামন্দা দেখা দেয়, যার প্রভাব পড়েছিল সারা বিশ্বের উপর। এই ঘটনাটাকেই অর্থনৈতিক মহামন্দা বলা হয়। বোঝা গেল? অর্থাৎ শেয়ার বাজারে যে ধস, সেই ধসের ফলে যে মার্কিন যুক্তরাষ্ট্র সহ সমগ্র পৃথিবীর উপর যে অর্থনৈতিক মহামন্দার বা ক্রাইসিস তৈরি হলো,
যা কি অর্থনৈতিক মহামন্দা বলা হচ্ছে। আমার পরের প্রশ্ন, ভাইমার প্রজাতন্ত্র বলতে কি বোঝায়? ভাইমার প্রজাতন্ত্র বলতে কি বোঝায়? উত্তরে বলবো, জার্মানির সোশ্যালিস্ট রিপাবলিকান দল এবং সেই দলের নেতা ফ্রেডরিক ইবার্ট 1918 খ্রিস্টাব্দে নভেম্বর মাসে রাজতন্ত্রের অবসান ঘটিয়ে জার্মানিতে একটি প্রজাতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করেন। রাজধানী বার্লিনের পরিবর্তনটা কেন? রাজধানী বার্লিনে তখন নানা রকম গোলযোগ চলছে। সেই পরিপ্রেক্ষিতে অর্থাৎ রাজধানী বার্লিনে নানা রকম গোলযোগের পরিস্থিতিতে প্রজাতান্ত্রিক সরকারের কর্মকেন্দ্র স্থাপিত হয় নিকটবর্তী ভাইমার শহরে। সেই জন্য এই প্রজাতন্ত্র ভাইমার প্রজাতন্ত্র নামে পরিচিত। এই আমি কয়েকটা ছোট প্রশ্ন তোমাদের বললাম।